নমস্কার বন্ধুরা, ম্যাথ পাঠশালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন অধ্যায়টি থেকে শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এর আগেও কিছু প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটিতে আমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 টোটালটি কভার করব। ঠিক আছে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। গোলীয় দর্পণের ড্যাশ ফোকাস স্থির বিন্দু নয়। আমাদের উত্তর হয়ে যাবে গৌণ ফোকাস। গোলীয় দর্পণের গৌণ ফোকাস স্থির বিন্দু নয়। তাহলে গৌণ ফোকাসের সংজ্ঞাটা দেখে নাও। এটি হচ্ছে আমাদের গোলীয় দর্পণ। এই পাশটা হচ্ছে প্রতিফলক তল আর এই পাশটা পেন্ট করা আছে। তাহলে দুটো রশ্মি পরস্পর সমান্তরালভাবে এই গোলীয় দর্পণের প্রতিফলক তলে আপতিত হলো এবং প্রতিফলিত হওয়ার পরে তারা দেখো এই এফ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। কারণ এই আয়নাটি যদি না থাকতো তাহলে কি হতো, এই রশ্মি দুটো কিছুটা সময় পরে এরা প্রধান অক্ষকে ছেদ করতো। তাহলে যখন দুটো রশ্মি পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, তারা প্রতিফলক তলে আপতিত হওয়ার পরে প্রতিফলিত হলো, তারপরে তারা ফোকাস বিন্দুতে মিলিত না হয়ে এই ফোকাস বিন্দুতে অবস্থিত ফোকাস তল, এই তলের উপর অবস্থিত এই এফ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই ফোকাস এফ এটা হচ্ছে মুখ্য ফোকাস আর এফ ড্যাশটা হচ্ছে গৌণ ফোকাস। তা দেখতে পাচ্ছ ফোকাস কিন্তু একটাই, কিন্তু এই দুটো রশ্মি বাদ দিয়ে আরও যদি অন্য রশ্মি পড়তো, আপতিত হতো, তখন কি হতো, এই বিন্দুতে না মিলিত হয়ে এই আশেপাশে আরও অন্যান্য বিন্দুতে মিলিত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ্য ফোকাস কিন্তু একটি, কিন্তু গৌণ ফোকাস কিন্তু আমরা অসংখ্য পাবো। সেই জন্য বলা হয়েছে গোলীয় দর্পণের গৌণ ফোকাস স্থির বিন্দু নয়, কারণ আমরা অনেকগুলো পাচ্ছি। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের ড্যাশ থাকে। উত্তর হলো সামনে থাকে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে। দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের এই পাশটি হচ্ছে প্রতিফলক তল, কারণ এই পাশেই লাইটটা আপতিত হবে, আর এই পাশটা তো পেন্ট করা আছে। তাহলে এটা যদি আমাদের গোলীয় দর্পণ হয়, তাহলে এটা যদি আমি বৃত্তটা যদি কমপ্লিট করতাম, তাহলে এর বৃত্তের কেন্দ্রটা এখানে থাকবে। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র অর্থাৎ বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে আছে। এটি বক্রতা কেন্দ্র, এটি প্রতিফলক তল, তাহলে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে আছে। সেই জন্য বলা হয়েছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হয়। আমরা বোঝার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, কারণ এই আয়নার অর্থাৎ দর্পণের যেটা উঁচুর দিকটি হচ্ছে আমাদের প্রতিফলক তল হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল করো, এই যে পি কিউ বস্তু আছে, তাহলে পি কিউ থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হলো। আপতিত হওয়ার পরে সেটা এইভাবে বেরিয়ে চলে গেল। তো সেটাকে আমরা পিছন দিকে বাড়ালাম, তো ধরে নেওয়া হলো যে প্রধান অক্ষের উপরে এই বিন্দুতে সেটা টাচ করছে। আরেকটি রশ্মি এমনভাবে যাচ্ছে যাতে সেটা এই বক্রতা কেন্দ্রকে যাতে সে ছোঁবে। তাহলে যেহেতু লম্বভাবে আপতিত হচ্ছে, তাহলে যে পথে যাবে সে পথে ফিরে যাবে। তাহলে এই দুটো রশ্মি এই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। সেই জন্য যেহেতু রশ্মি দুটো পি থেকে এসছে, সেই জন্য এখানে পি ড্যাশ তৈরি করছে। আর একটি রশ্মি এই কিউ থেকে এইভাবে গেল, যেহেতু লম্বভাবে আপতিত হচ্ছে, সেই জন্য যে পথে গেল সেই পথেই ফিরে চলে এলো। তাহলে কিউ থেকে যে রশ্মি গেল তার জন্য এখানে কিউ ড্যাশ তৈরি হচ্ছে, আর পি থেকে যে রশ্মিটি যাচ্ছে তার জন্য এখানে পি ড্যাশ তৈরি হচ্ছে। এবার আমরা বোঝার চেষ্টা করব আলোর গতি, আলো কোন দিকে যাচ্ছে। আলো দেখো যে পি কিউ বস্তু আছে, তাহলে আলোটা এই পাশে যাচ্ছে। তাহলে আলো যেদিকে যাবে সেদিকটিকে আমরা ধনাত্মক দিক আমরা ধরব। আর আমরা শিখেছি যে এই যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব সব কিছুই আমরা সবসময় পোল থেকে মাপি। ঠিক আছে, তাহলে দেখো এই যে গোলীয় দর্পণটি আছে অর্থাৎ উত্তল দর্পণ,
এখানে দেখো এই পোল থেকে এই যে এটা হচ্ছে ফোকাস, তাহলে যেহেতু আলো যেদিকে যাচ্ছে পোল থেকে আমরা সেদিকেই ফোকাসটি আমরা মাপছি, সেই জন্য এটা হচ্ছে +f হয়ে যাবে। সেই জন্যই বললাম উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হয়, যেদিকে আলো যাচ্ছে সেদিকটি ধনাত্মক দিক, আর পোল থেকে আমরা ফোকাস দূরত্ব মাপার জন্য আলোর গতিপথেই যাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে +f। আর বক্রতা ব্যাসার্ধ এটাও প্লাস হয়ে যাবে, কারণ পোল থেকে আলোর গতিপথের অভিমুখে মেজার করছি। আর এই যে প্রতিবিম্ব যেটা আছে এটাও প্লাস হবে। শুধু দেখো এই মেরু থেকে আমরা এই পাশে মাপছি বস্তু দূরত্ব, আলো যাচ্ছে ওই পাশে আর আমরা মাপছি এই পাশে, সেই জন্য এটা হচ্ছে -u হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ধনাত্মক, তোমরা দেখতে পাচ্ছ। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ, উত্তর হচ্ছে ঋণাত্মক। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলো ঋণাত্মক। দেখো এটি হচ্ছে আমাদের অবতল দর্পণ, যার বক্রতা কেন্দ্র হচ্ছে সি, ফোকাস বিন্দু হচ্ছে F, আর পোল অর্থাৎ মেরু হচ্ছে পি। এবারে খেয়াল করো অবতল দর্পণের ক্ষেত্রে এটা তো হচ্ছে প্রতিফলক তল, তা আলোটা এইভাবে যাবে, যেহেতু এইভাবে আলোটা যাচ্ছে সেজন্য এই যে এই ডিরেকশনটা, এই দিকটি হচ্ছে আমাদের পজিটিভ দিক। কিন্তু পোল থেকে মেরু থেকে আমাদেরকে উল্টো সাইডে, মানে লাইট যাচ্ছে ওই পাশে, আমাদেরকে পি থেকে আমাদেরকে উল্টো সাইডে এফ মাপতে হচ্ছে। তো সেজন্য এই f এটা হয়ে যাবে নেগেটিভ। সেজন্য বলা হয়েছে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলো ঋণাত্মক, কারণ আলো যাচ্ছে এই পাশে আর আমরা সবসময় পোল থেকে মাপি, তাহলে মেরু থেকে এই ফোকাস দূরত্ব হচ্ছে -f, কারণ যেদিকে আলো যাচ্ছে তার বিপরীত দিকে আমরা মাপছি বলে। ড্যাশ অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়, উত্তর হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়। বক্রতা কেন্দ্র অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর ফিরে যায়। বোঝার চেষ্টা করো। ধরো এটি হচ্ছে একটি বৃত্ত। বৃত্ত আমরা কী করে তৈরি করি? অসংখ্য বিন্দু আছে, একটি এটা যে কেন্দ্রকে ঘিরে ধরো অসংখ্য বিন্দু আছে, এইগুলোকে যদি আমি যোগ করে দিই তখন আমরা বৃত্ত পেয়ে যাব, ঠিক আছে? ধরো এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এখানে কিন্তু লম্ব হয়, কারণ তোমাদের উপপাদ্য আছে, ধরো এখানে যদি একটা স্পর্শক টানা হয় তাহলে এটা এখানে লম্ব হয়, ঠিক আছে? আর একটি যে বৃত্ত আছে তার তো অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে, তাই তো? তাহলে দেখো এটি হচ্ছে গোলীয় দর্পণ, তাহলে এই যে বক্রতা কেন্দ্র সি, এই সি বরাবর যখন আলোকরশ্মি আপতিত হবে তাহলে এখানে লম্বভাবে আপতিত হবে, ঠিক আছে? তাহলে লম্ব আপতনের জন্য যেভাবে আলোটি গেল সেই পথ দিয়ে আবার সে ফিরে চলে আসবে। সেজন্য বলা হয়েছে বক্রতা কেন্দ্র অভিমুখী, মানে এইখানে বক্রতা কেন্দ্র আছে, তাহলে বক্রতা কেন্দ্রকে টার্গেট করে যদি আলোটা এগোয়, বক্রতা কেন্দ্র অভিমুখী আপতিত রশ্মি গোলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আপতিত পথ বরাবর, মানে যে পথে সে গেছিল পথ বরাবর ফিরে যায়, অর্থাৎ সেই পথে সে আবার ফিরে আসবে। গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা ড্যাশ দিয়ে যায়, উত্তর হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা বক্রতা কেন্দ্র দিয়ে যায়। গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা বক্রতা কেন্দ্র দিয়ে যায়। তাহলে এটি গোলীয় দর্পণ, এটি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। এখানে দেখো এটি যদি একটি বৃত্ত হয়, ধরো প্রত্যেকটাই হচ্ছে এর ব্যাসার্ধ, একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ থাকে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি ব্যাসার্ধ আলটিমেট এইখানে ও বিন্দু পর্যন্ত যাচ্ছে তো নাকি? প্রত্যেকটি ব্যাসার্ধ ও বিন্দুকে টাচ করছে। তাহলে কি বলা হয়েছে? গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব, ধরো এটা এইভাবে না গিয়ে যদি এটা যদি এইভাবে যেত, ধরো এটা এখানে লম্ব, এটা এখানে লম্ব, এটা এখানে লম্ব, এটা এখানে লম্ব, যেহেতু প্রত্যেকটাই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে প্রত্যেকেই যেহেতু ব্যাসার্ধ, তাহলে সবাই কোথায় টাচ করবে? এই সি বিন্দুতে টাচ করবে, অর্থাৎ এই বৃত্তের যেটি কেন্দ্র সেটাই হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র।
সেই জন্যই বলা হচ্ছে যে গোলীয় দর্পণের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদা বক্রতা কেন্দ্র দিয়ে যায়। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। দেখো, এটি হচ্ছে আমাদের অবতল দর্পণ, এই পাশটি হচ্ছে আমাদের প্রতিফলক তল। এই ফোকাস আর মেরুর মাঝখানে এইখানে পিকিউ বস্তু রাখা হয়েছে, তাহলে ফোকাস থেকে কম দূরত্বে আমরা পিকিউ বস্তু রেখেছি। তাহলে আমরা জানি একটা ছবি আঁকার জন্য দুটো রশ্মি কমপক্ষে লাগে। তাহলে ধরো একটা রশ্মি এই প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হয়ে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে 1 নম্বর রশ্মি। আরেকটি রশ্মি এমনভাবে দর্পণে আপতিত হচ্ছে যাতে সেটা এই বক্রতা কেন্দ্র দিয়ে যাতে চলে যায়। তাহলে যেহেতু লম্ব আপতন হচ্ছে, যেভাবে আপতিত হলো সেই পথে চলে গেল। দেখতেই পাচ্ছ এই দুটো রশ্মি কখনোই মিলিত হবে না এই পাশে। তখন সেই জন্য কী করা হচ্ছে, এই দুটো রশ্মিকে পেছন দিকে মিলিত করা হচ্ছে, যার জন্য পি এখানে তৈরি করছে পি ড্যাশ। যেহেতু এটা আয়নার পেছনে হচ্ছে তাহলে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে পি এখানে পি ড্যাশ তৈরি করলো, আর এই যে কিউ এখানে কিউ ড্যাশ তৈরি করলো, ঠিক আছে। তাহলে যেহেতু আয়নার পেছনে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেজন্য অসৎ, দেখো পি কিউ বস্তু ছিল, পি কিউ বস্তুর থেকে তার ছায়াটা বড় হয়ে গেছে, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য দেখতেই পাচ্ছ তোমরা অবতল দর্পণ ব্যবহৃত হয়। অর্থাৎ অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে অবতল। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। সৎ মানে সত্যিকারের দুটো রশ্মি মিলিত হবে, আর বিবর্ধিত হচ্ছে বস্তুর থেকে প্রতিবিম্বটি বড় হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবতল দর্পণ, উত্তর হচ্ছে আমাদের অবতল দর্পণ। এই অবতল দর্পণ নিয়েছি আমরা পিকিউ বস্তুকে এই বক্রতা কেন্দ্র সি এবং ফোকাস বিন্দু এফের মধ্যে আমরা রেখেছি। তাহলে পিকিউ হচ্ছে বস্তুটি, তা দুটো রশ্মি আমাদের দরকার। তাহলে পি থেকে প্রধান অক্ষের সাথে সমান্তরাল করে একটি রশ্মি আপতিত হওয়ার পরে প্রতিফলিত হলো, তারপর সেটা ফোকাস দিয়ে পেরিয়ে চলে গেল। আরেকটি রশ্মিকে আমরা এমনভাবে আপতিত করলাম যাতে সেটা এই বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে। তখন এই দুটো রশ্মি দেখো পরস্পরকে এইখানে ছেদ করছে। রশ্মিটা এসছে, দেখো রশ্মি দুটো এসছে পি বিন্দু থেকে, সে নিচে তৈরি করছে পি ড্যাশ। আর এই যে কিউ আছে, কিউ থেকেও তো একটা রশ্মি এই পাশে গিয়ে ওখান থেকে আবার ধাক্কা খেয়ে এই পাশে চলে আসবে, তাহলে এখানে কিউ ড্যাশ। তাহলে প্রতিবিম্ব হয়ে গেল কিন্তু উল্টো, দেখো এটা উপরে মাথা, এটা নিচে মাথা। আমাদেরকে চেয়েছে সদ, দুটো রশ্মি সত্যিকারে মিলিত হয়েছে, তাহলে সদ। এই পি কিউ বস্তু ছিল, পি কিউ থেকে দেখো বৃহৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে বিবর্ধিত হয়েছে। তা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য অবতল দর্পণ ব্যবহৃত হয়। কোনো অবতল দর্পণের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন ড্যাশ হয়। উত্তর হচ্ছে অসীম। কোনো অবতল দর্পণের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন অসীম হয়। কোনো অবতল দর্পণের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন অসীমে হয়। আমাদের উত্তর হচ্ছে অসীমে। দেখো এটি হচ্ছে একটি অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র, ফোকাস বিন্দু, এটা আমাদের পোল। আমাদের বলা আছে ফোকাসে অবস্থিত, তাহলে ফোকাস বিন্দুতে আমরা পি কিউ বস্তুকে আমরা রেখেছি, ঠিক আছে। আমাদের তো দুটি রশ্মি লাগবে, তাহলে একটি রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হয়ে প্রতিফলিত হলো এবং সেটা ফোকাস দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 1 নম্বর রশ্মি। আরেকটি রশ্মি এমনভাবে আপতিত হলো লম্ব আপতনের জন্য, সে যে পথে গেল সেই পথে ফিরে আসছে এবং সেটা সিকে ছুঁয়ে সে বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই 1 নম্বর রশ্মি আর 2 নম্বর রশ্মি পরস্পর কিন্তু সমান্তরাল। এরা কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনদিন মিলিত হবে না, কিন্তু ফিজিক্সের কনসেপ্ট হচ্ছে অসীমে গিয়ে এই দুটো সমান্তরাল রশ্মি এরকম মিলিত হয়ে যায় বলে ধরা হয়। তাহলে যেহেতু পি থেকে রশ্মিটি আসছে, তো
তাহলে এখানে পি ড্যাশ, তাহলে উল্টো তৈরি হবে কিন্তু অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে, আর এফ থেকে এটা রশ্মি গিয়ে এটা এই পাশে চলে আসবে, এই যে কিউ থেকে গিয়ে এটা কিউ ড্যাশ তৈরি করবে। তাহলে কি বললাম, দুটো রশ্মি পরস্পর সমান্তরাল ধরে নেওয়া হয় যে এরা অসীম দূরত্বে যাওয়ার পরে পরস্পর মিলিত হয়, যার জন্য সেই মিলিত বিন্দুতে যেখানে মিলিত হচ্ছে সেখানে এই পি বিন্দুর প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে আমরা এই পি ড্যাশ কিউ ড্যাশ আমরা পেয়ে যাই। সেই জন্য বলা হয়েছে কোনো অবতল দর্পণের ফোকাসে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে অসীম। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য ড্যাশ। উত্তর হলো সমান। একটি বস্তু বহুদূর থেকে উত্তল দর্পণের দিকে এগিয়ে এলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ড্যাশ বেগে দর্পণের দিকে সরে আসবে। উত্তর হচ্ছে কম বেগে। একটি বস্তু বহুদূর থেকে উত্তল দর্পণের দিকে এগিয়ে এলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে কম বেগে দর্পণের দিকে সরে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।